চলো আমরা আমাদের পরবর্তী কাজে যাই। আমি প্রশ্নটা ওখানে নিয়ে এসেছি, আর এখন আমরা অঙ্কের জবাব দিতে গিয়ে প্রশ্ন এরকমই থাকুক। 6 নম্বর প্রশ্নটা আমাদের প্রথম কাজ হচ্ছে স্টেটমেন্ট শোয়িং ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করা। চলো আমি আর স্ক্রিনটা শেয়ার করে দিই। করি নাই না, এখনো করি নাই, কি বলবো, আবল তাবল হয়ে গেছে সব। মাথা মতো কি আর ঠিক থাকে? আজকে একটা ব্যাচের পড়া স্টার্ট করছি, বুঝছো? পড়া স্টার্ট করে ওদেরকে বলছি কি বাড়ি কাজটা করতে থাকো, আমি একটু পরে গিয়ে আবার তোমাদের বাড়ি কাজটা চেক করতেছি, কিন্তু ততক্ষণ আমি শ্বশুর বাড়ি তখন বাপের বাড়ি আয়া করছি, বুঝছো? শ্বশুর বাড়ি বাপের বাড়ি আসছি, নিজের বাড়ি আয়েশা সব লাগেজ টাকে তোরা তুলতেছে, আর আমি ল্যাপটপ খারাপ করে আবার পরে ক্লাস স্টার্ট করছি। ওরা ওই বাড়ি কাজটা শেষ করতে পারে আবার চেক করে শেষ করতে, কোনো ক্লাস বাদ দিই না। ভালোই লাগছে একজন মানে ছেলে কি বলে পুরুষ মানুষ হিসেবে যে বাপের বাড়ি বলছেন, এটা ফার্স্ট শুনলাম, এটা ভালো লাগলো শুনে। দেখছো? শুধু তো মেয়েরাই বলে বাপের বাড়ি, ছেলেরা তো বলে না বাপের বাড়ি। না না। তো চলো আমরা এই অঙ্কটা করতে গিয়ে সলিউশন শুরু করছি। এই অঙ্কটার সলিউশন, এটা বড় অঙ্ক। সলিউশন, মাসুদ ভয় পাইতেছো নাকি? যে দুইটা অঙ্ক বাড়ি কাজ দিছে, এখন আবার পার্সি এর একটা বড় অঙ্ক করতেছে। আরে বড় অঙ্ক না, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্ক হলো ছোট, দেখলে খালি প্রশ্নটাই বড় মনে হয়। চলো প্রথমে আমরা লিখব স্টেটমেন্ট শোয়িং cash from operating activities. Statement showing cash from operating activities, আর এই অঙ্কে কিন্তু ওনারা ইনডাইরেক্ট শব্দটা ব্যবহার করেছে, সেজন্য আমরা আন্ডার ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্টের তফাৎটা কি সেটা ডাইরেক্টটা শিখলে তুমি বুঝতে পারবে। এতক্ষণ তো ইনডাইরেক্ট শিখেছো, ডাইরেক্ট তো আমি এখনো শিখাইনি। ডাইরেক্টটা শিখলে তুমি তখন তফাৎটা বুঝতে পারবে। এক কথায় তো আর তফাৎ বলা যাবে না, যাবে কি স্মৃতি? রাগ করলা নাকি যে আমি কোনো প্রশ্ন করলে স্যার খালি আমার ভয় দেয়? না না, আসলে হয় কি, আমার মানে জানি না, আমার অফিসের কাজ করতে করতে সবকিছু এখন আমি জটিল করে দেখি, আগে সহজ করে আর ভাবতে পারি। মানে ডাইরেক্টের ইনডাইরেক্টের মধ্যে পার্থক্যটা তুমি তখনই সহজ লাগবে তোমার কাছে বুঝবে যখন তো আমি তোমাদেরকে ডাইরেক্টটাও শেখাবো। বাট যেহেতু আমি এখন ডাইরেক্টটা শেখাইনি, সো এখন তফাৎটা আমি তোমাকে এক কথায় বললে তুমি বুঝবে না, সো তাই তোমার এই প্রশ্নের কোনো উত্তর আমি দিতেছি না, বুঝছো? আচ্ছা তাহলে চলো আমরা এখন এই জিনিসটাকে, যে টেবিলে আমরা ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করি, আমি কিন্তু সেই রকমই একটা টেবিল টানছি। তোমরা খেয়াল করো, আমি কিন্তু টেবিল টানছি কোশ্চেনটা না পড়েই, কারণ আমি জানি আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে গেলে আমার কি কি করতে হবে। তাই প্রশ্ন করে লাভ নেই, আমরা প্রশ্নকে প্রশ্ন করে নেব। যে আমার এই ডাটাগুলো লাগবে, তুমি দাও। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? কারণ আমরা তো বিবরণী শিখে ফেলছি। মাসুদের আবার কি হয়েছে, ও আসে নাই? ছিল তো স্যার। স্যার আছে তো। তাহলে কি ছবি পাঠাও? স্যার এটাকে শেষ করেন না, ওটা শর্টকাটটা জিনিস একটু লাস্টে একটু খালি ঝালাই দিয়ে দিবেন। আমি কিন্তু আজকে ঝালাই দিতে পারবো না, আমি কিন্তু মিটিং ডাইকা রাখছি। আমি কিন্তু তারার উপর থাকবো, বুঝছো? আমি তারার উপর থাকবো, কিন্তু ওই যে 12টার সময় 5 মিনিটে আপনারা করে ফেলবেন না, কিন্তু সেই 5 মিনিট সময়ে তো ওরা বসে থাকবে, টিচাররা সব বসে থাকবে। এই মিটিংটা আমি ডাকছি, আমার ডিপার্টমেন্টের মিটিং, বুঝছো? জরুরি মিটিং। আচ্ছা আপনি চান্স পেলে দেখেন স্যার। আচ্ছা আগে দেখো। আচ্ছা আমাকে মাসুদ তুমি আমাকে বলো, আমি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করতে গিয়ে আমার সর্বপ্রথম কি দরকার? স্যার ওই যে আপনার ইয়াটা, ওই যে আমরা মানে কি সর্বপ্রথম কি লিখি আমরা? নেট ইনকাম। আর এই নেট ইনকামটা কোথায় থাকে? আমি বলেছি হয় ইনকাম স্টেটমেন্ট অথবা অ্যাডজাস্টমেন্টে, বলছিলাম না? লিখে দিছি কিনা দেখো। অ্যাডজাস্টমেন্টে জি স্যার। তাহলে আমি অ্যাডজাস্টমেন্টে যাই, দেখি নেট ইনকাম কোথায় আছে। যেহেতু আমাদের এখানে ইনকাম স্টেটমেন্ট নাই, খালি 2 বছরের ব্যালেন্স শিট আছে, ইনকাম স্টেটমেন্ট নাই, তাহলে আমি অ্যাডজাস্টমেন্টে নেট ইনকাম খুঁজবো। দেখো তোমার নেট ইনকাম ওই যে 4 নাম্বার পয়েন্টে বলে দিতে পেয়ে গেছো 48,000। জি স্যার। পেয়ে গেছো? তাহলে ওইখান থেকে দেখে যে তোমার দরকার তুমি খালি দেখে নিবা। আমি পুরো প্রশ্ন পড়তেছি না, আমার যেটা লাগবে আমি খালি চাই নেব। নেট ইনকাম, স্মৃতি বুঝতে পারতেছো? স্মৃতি? হ্যাঁ স্যার,
এটা তো শুধু দেখো ওই যে যে অপারেটিং ট্যাক্সে, এটা তো আর হ্যাঁ পুরো দেখো ক্যাশ নেট ফ্লো। ইনকামে যে 38,000 লিখে দিলাম। বৃষ্টি ঠিক আছে, বৃষ্টি তুমি বুঝতেছো? এবার আমি এটার সঙ্গে অ্যাড করি 5টা আইটেম। তার মধ্যে প্রথমে কোন আইটেম অ্যাড করি মাসুদ, মনে আছে তোমার? ডিপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন। আর আমি বলেছিলাম এই ডেপ্রিসিয়েশন বের করার 4টা উপায়। তো ইনকাম স্টেটমেন্ট যেহেতু নেই তাহলে 1 নম্বর উপায় বাদ। 2 নম্বর উপায় হচ্ছে অ্যাডজাস্টমেন্টের মধ্যে সরাসরি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন থাকবে। দেখি তো আছে কিনা, দেখি তো আছে কিনা। অ্যাকুমুলেটেড ওই যে 1 নম্বরে বলে দিছে অপারেটিং এক্সপেন্স ইনক্লুড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 42,000। দেখছো ওনারা 2 নম্বর পয়েন্টে আমি ডাইরেক্ট ডেপ্রিসিয়েশন পাই গেছি 42,000 পাইছি। সবাই দেখছো পাইছি? তাহলে লিখে দাও জি স্যার। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। স্যার রেয়া মিলে যেটা আছে ওটা রেয়ামিলে মানে মানে ওখানে একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে ইকুইপমেন্ট। কিন্তু স্মৃতি আমি তোমাকে একটা কথা বলেছিলাম কিনা, আমি 1 2 3 4 চারটা নিয়ম লিখছিলাম, কিন্তু তখন আমি বলেছিলাম যদি 1 নাম্বার ইনকাম স্টেটমেন্টে আমি পেয়ে যাই আমি আর 2 নম্বরে যাব না বলছিলাম। ও আচ্ছা হ্যাঁ। আর যদি আমি 2 নম্বরে 42,000 পেয়ে যাই তাহলে আমি আর 3 নম্বরে যাব না বলেছিলাম। যদি আমি 1 আর 2 না পাই তখনই আমি 3 নম্বরে যাব এবং তারপরে আমি 4 নম্বরে যাব, আমি বলেছিলাম কিনা? জি জি। তো আমি যেহেতু 2 নম্বরে পেয়ে গেছি তাই আমি 3 নম্বরে যাব না। তারপরেও যেহেতু তুমি যাইতে চাচ্ছ আমি তোমার একটু দেখাই দেই যে তাহলে তুমি যদি যাও বা রেজাল্ট একই পাবা। চলো দেখি, এই চলো দেখি আমি 4 নাম্বার নিয়মে যাই, সবাই একটু খেয়াল করো। দেখো রেয়ামিলের মধ্যে একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে। এই 2012 সালে ছিল 40,000, 2013 সালে ছিল 60,000। দেখো তো 40,000 থেকে 60,000 এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাড়ছে কত? 20,000। আলাদা এক জায়গায় লিখে রাখো 20,000। ও ওগুলো লেখছো? সব একসাথে। লেখছো? দেখো তাড়াতাড়ি। স্যার মনে মনে লিখছি, তারপরে যান। আবার উপর দেখো তো আরেকটা অ্যাকুমুলেটেড আছে না, ওই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, দেখছো আরেকখান আছে তো ওই যে জি স্যার। 35,000 45 আর হচ্ছে 45,000। 35। তাহলে ওখানে বাড়ছে কত? 10,000। 10,000 টোটাল তাহলে 30। 20 আর 10 হলো কত? 30। হ্যাঁ মনে রাখো 30,000। এবার আমরা দেখবো আমাদের অ্যাডজাস্টমেন্টে কোনো সম্পত্তি আছে কিনা, তার অবচয় হয়েছে কিনা। দেখো এখানে একটা ইকুইপমেন্ট আছে, একটা ইকুইপমেন্টের কস্টিং ছিল 12,000 কিন্তু তার বুক ভ্যালু ছিল 10,000। ওই লস 2,000 টাকা, তাহলে তো 32,000 নাকি? তাহলে 12,000 টাকা যদি তার কস্ট হয় আর বুক ভ্যালু যদি 10,000 হয়, এই তাহলে এখানে অবচয় হয়েছে কত? 2,000। 2,000। তাহলে ও তার তো 32,000। 32,000 হয়। ইয়ার উপর আপনার পার্সেন্টেজ নেই কোনো? 35 এখানে হচ্ছে 10 আর 40,000। ও আচ্ছা দেখো আমরাই তো ভুল করছি। 40 থেকে 60, 40,000 থেকে 60,000 বিয়োগ করলে কি 20,000 হয় নাকি? কয় হাজার হয়? 20,000-ই তো। ও 20 আর 20,000 তো হয়। এখানে কত? হ্যাঁ 20ই তো হয়। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে হচ্ছে 40 60,000 20 আর এখানে হচ্ছে 10 30 আর এখানে হচ্ছে 2 32 হয়, এখানে তো 42,000 দেওয়া। স্যার এটা তো ওই 12,000 টাকা পুরোটাই আসবে, কারণ শেষে লেজ লাগাইছেন তো, সোল্ড ফর 8,100। না না তা না, সোল্ড ফর 8,100 হলে তাহলে পুরো ইকুইপমেন্টে না তখন না না চলে ওটার গেছে সঙ্গে না? ওটার সঙ্গে এটা সম্পর্ক নাই। ও হাই হাই। স্যার ভিতরে অনেক সময় ইয়া মাঝে মাঝে ভুল ভুল থাকে, ওটা না না সঠিক ভুল না, আপনি থাকবে না, ওই ক্যাশ ম্যাথ ফ্লো করে স্টেটমেন্টে ভুল দিয়ে অঙ্ক করা যাবে না। তাহলে তো অঙ্ক মিলবে না তাই না স্যার? পরের না বছর আমাদের আমাদের হয়তো মিলে যাবে, এখানে ওনারা অ্যামাউন্টটা ঠিক দেয়নি। মানে ঘটনা হচ্ছে কি আমাদের এখানে যেহেতু ওইটাই বলছি ডাইরেক্ট ওনারা স্যার। দিয়ে দিয়েছে 42,000, এখানে যেহেতু ওনারা ডাইরেক্ট দিয়ে দিয়েছে তাই এখানে ওনারা হয়তো ঠিক দিবে যেমনি হোক। এখানে এখানে হবে কত আমি বলছি। এখানে ইকুইপমেন্ট পারচেজ করছে আমরা 95,000 টাকা, তাই না? ইকুইপমেন্ট কোথায়? ইকুইপমেন্টটা হচ্ছে আচ্ছা 2,28,000 থেকে 1,55,000 বিয়োগ করো। 2 লাখ 2,28,000 থেকে 1,55,000 বিয়োগ করো। মাইনাস 1,55,000। 73,000। কত? 73,000। 73,000 সঙ্গে 12,000 যোগ করো। 85,000। কত হয়? 85,000।
অথচ 95,000 ক্রয় করেছি, তাহলে তো এখানে 12 না, এখানে তাহলে 22,000 হবে। এই জায়গাটা তাহলে 22,000 হবে, বুঝছো? 85 স্যার, 85। কিন্তু এই যে 85 ওনারা বলেছে আমরা 95,000 টাকা নগদে কিনেছি, তাহলে আমাদের ইকুইপমেন্টের বড় শুরু 1,55,000। ক্যালকুলেটর নাও, 1,55,000 থেকে তোমরা আগে 22,000 বাদ দাও। 1,55,000 থেকে 22,000 বাদ দাও, 1,33,000। সেখান থেকে 2,28,000 বাদ দাও, হ্যাঁ 2,28,000 বাদ দাও। স্যার 2,28,000 কেমনে বাদ দেওয়া হয়? আচ্ছা বাদ দাও না, মাইনাস ভ্যালু বের হওয়ার সমস্যা কি? বাদ দে। বাদ দিলে কত স্যার হয়? 95,000। তাহলে এই যে 95,000 মিলে গেছে, তার মানে আমি 22,000 ধরেছি, তার মানে এটা 22,000 হবে, আচ্ছা জি স্যার, ওখানে 2 লিখে দেন। এবার এটা শুরু করে দেন। 22,000 হবে, বুঝছো? তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখো আমি বুঝাই, এবার আমি বুঝাই দেখো, ওদের এইখানে এই জিনিসটা ভুল ছিল, আমরা সংশোধন করলাম। এবার আমি বুঝাই, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্রথমটাতে ছিল 35, 45, তাহলে এখানে পার্থক্য, এখানে বাড়ছে কত? 10 এখানে বাড়ছে 10। আর এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং এখানে 40, 60, এখানে বাড়ছে কত? 20। 30। তাহলে 20 আর 10 কত হলো? 30। হ্যাঁ আর এখানে আর এই 12 স্যার। সমন্বয়ের মধ্যে দেখো 22,000 টাকা দামের একটা ইকুইপমেন্টের বুক ভ্যালু হয়ে গেছে 10,000। তাহলে 22,000 টাকা দামের ইকুইপমেন্টের বুক ভ্যালু যদি 10,000 হয়, তাহলে এখানে অবচয় হয়েছে কত? 12,000 হয়েছে না? হ্যাঁ তাহলে 42। তাহলে ওই 30 আর এই 12 মিলে হয় কত? 42। তাহলে তুমি যদি 4 নাম্বার মেথড ফলো করো, তবুও তোমার ডেপ্রিসিয়েশন 42,000ই বেরোবে। তো যেহেতু ডাইরেক্ট বলা আছে, তাহলে আমি কেন খামাখা কষ্ট করব? তুমি কি আমার কথা বুঝছো? হ্যাঁ স্যার আর মানে যদি মাঝখানে কষ্ট একটু কারেকশন আর যদি কষ্ট করো বা রেজাল্ট কিন্তু তুমি একই পাবা, তাহলে টাইম নষ্ট হবে না তোমার বের করতে, বলো তো? ঠিক আছে সেই জন্য আর আমরা দেখবো না, এখানে দেওয়া থাকলে ওটা ডাইরেক্ট বসাই দিব। তাহলে বলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 42,000 লিখে দিয়েছি। বলো তো ডেপ্রিসিয়েশনের পরে আমাদের অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ছিল না? জি আমি কিন্তু আগামীকাল রাত 9টায় আবার লিংক দিব তোমাদের, কিন্তু আগামীকাল রাত 9টায় আরেকটা ক্লাস আছে, বুঝছো? বৃহস্পতিবার, এটা আমি দিয়েছিলাম গতদিন, বুধবারে পড়াতে পারিনি, না সোমবারে পড়াতে পারিনি, ওই দিনের পড়াটা আমরা বৃহস্পতিবার নিয়েছি। এখন তো আর বুধ আর বৃহস্পতিবার নাই স্যার, টানা চলতে থাকবে। প্রত্যেক দিন শনিবারেও পড়বো, এটা আমি বলে দেবো না তোমাদের। আচ্ছা দেখো, এখন এই পরবর্তীতে আমাদের এবার বলতো, প্রথমে ইনকামের সঙ্গে আমরা লিখছি ডেপ্রিসিয়েশন, বলতো এরপরে অ্যামোর্টাইজেশন লিখবো না? হ্যাঁ আমি অ্যামোর্টাইজেশনের জন্য তোমাদেরকে কতগুলো ফিক্সড অ্যাসেটের নাম লিখে দিয়েছিলাম, ইনট্যানজিবল অ্যাসেটের। যদি প্রশ্নের মধ্যে সেই সমস্ত অ্যাসেট থাকে, তাহলে তারা যতটুকু কমে যায় তাদেরকেই অ্যামোর্টাইজেশন বলে, আমি লিখে দিয়েছিলাম। দেখো এখানে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেইড, ল্যান্ড, ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই জাতীয় কোনো ইনট্যানজিবল অ্যাসেট নাই। তার মানে আমাদের এই অঙ্কে কোনো অ্যামোর্টাইজেশন এক্সপেন্স নাই। তাহলে 1 নম্বরে ডেপ্রিসিয়েশন গেল, 2 নম্বরে অ্যামোর্টাইজেশন গেল। বলো তো 3 নম্বরে ইনক্রিজ অফ কারেন্ট লায়াবিলিটি লিখি না? জি স্যার এবার দেখি কারেন্ট লায়াবিলিটি গুলো লায়াবিলিটি পাশে আছে কিনা এবং তারা ইনক্রিজ করেছে কিনা। এই যে তাকায় দেখো, লায়াবিলিটিস, অ্যাকাউন্টস পেয়েবল কারেন্ট লায়াবিলিটিস ছিল 40,000 হয়ে গেছে 35,730, ডিক্রিজ করেছে, হবে না। বন্ড পেয়েবলটা লং টার্ম, এটা কারেন্ট না। কমন স্টকও লং টার্ম, কারেন্ট না। রিটেন আর্নিংস তো কারেন্ট না। তার মানে ইনক্রিজ অফ কারেন্ট লায়াবিলিটি আমাদের এই অঙ্কে নাই। দেখছো তোমরা? দেখছো? জি নাই। এবার আসো ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট। ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট, দেখো তো কারেন্ট অ্যাসেট ক্যাশ বাদে অ্যাকাউন্টস রিসিভেবল 52,000 ছিল, হয়ে গেছে 49,500। এই দেখো তো আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলটা ডিক্রিজ করেছে না? জি স্যার তাহলে এটা লিখবো, ডিক্রিজ অফ অ্যাকাউন্টস রিসিভেবল। দেখো তো কত টাকা হয়? 3,500। 2,500 না 1,500? 2,500 স্যার। তাহলে ডিক্রিজ অফ অ্যাকাউন্টস রিসিভেবল 2,500 লিখে দাও। ডিক্রিজ অফ অ্যাকাউন্টস রিসিভেবল 2,500 লিখে দিলাম। দেখো আমাদের আর কোনো কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করেছে কিনা? আর কোনো কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করেছে না। দেখো প্রিপেইড এক্সপেন্স, এটাও কিন্তু ডিক্রিজ করেছে, খেয়াল করেছো না? ইনভেন্টরিটা ইনক্রিজ করেছে, হবে না? কিন্তু প্রিপেইড এক্সপেন্সটা কিন্তু ডিক্রিজ করেছে, দেখছো? 21,000 থেকে 15,780 হয়ে গেছে। তাহলে ডিক্রিজ অফ প্রিপেইড এক্সপেন্স, দেখো তো কত টাকা ডিক্রিজ করেছে? 5,220।
5220, তাহলে ডিক্রিজ অফ প্রিপেড এক্সপেন্স। $5220, তাই বললাম না? জি জি স্যার। স্যার। দেখি তো আমাদের আর কোন কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করেছে কিনা। আমাদের আর কোন কারেন্ট অ্যাসেট ডিক্রিজ নাই। আমাদের সর্বশেষ আইটেম হচ্ছে লস অন সেল অফ অ্যাসেট। দেখো লস অন সেল অফ অ্যাসেট যেহেতু ইনকাম স্টেটমেন্ট নাই, তাহলে অ্যাডজাস্টমেন্টে দেখো এই যে 5 নম্বর সমন্বয়টাতে ভালো করে দেখো, ইকুইপমেন্ট কস্টিং 22,000, একটা ইকুইপমেন্ট যার দাম 22,000 টাকা উইথ এ বুক ভ্যালু হচ্ছে 10,000 টাকা, যার বর্তমানে বুক ভ্যালু 10,000 টাকা, আর 10,000 টাকা দামের ওই সম্পত্তিটা ওয়াজ সোল্ড ফর টাকা 8,100। তাহলে 10,000 টাকা দামের জিনিস যদি আমি 8,100 টাকায় সেল করি, আমার লস হয়েছে না 1,900 টাকা? তো 1900 টাকা। 1900 টাকা লস। 1,900 টাকা কি আমাদের লস হয়েছে? ওটা লস অন সেল অফ ইকুইপমেন্ট। তুমি কি লস অন সেল অফ ইকুইপমেন্টটা বুঝছো সবাই? জি সেই স্যার। ইকুইপমেন্টের কস্ট 22,000, বর্তমানে বুক ভ্যালুটা 10,000, তাহলে 22,000 10,000 হচ্ছে বুক ভ্যালু, অথচ আমরা এটা বিক্রি করেছি 8,100 টাকায়। তাহলে কি আমাদের এখানে লস হয়েছে না 1,900? তাহলে চলো লিখে ফেলি, লস অন সেল অফ ইকুইপমেন্ট। লস অন সেল অফ ইকুইপমেন্ট 1,900। আমাদের অ্যাড করার মতন আর কোনো ঘটনা নাই, থাকতেই পারে না। 5টা আইটেম আমাদের হিসাব হয়ে গেছে। চলো এখন আমরা এই 5টা আইটেম যোগ করি, আর কোনো অঙ্ক দেখবো না, আর কি দেওয়া আছে না দেওয়া আছে। আমাদের যে 5টা লাগবে সেই 5টা নেওয়া হয়ে গেছে, তাই আমরা প্রশ্ন করবো না যার কোথায় কোন সমন্বয়। 51,620। এই সবগুলো এক যোগ করলে হবে 51,620। 620। এই 51,620টা এখন আমরা যোগ করে দেব। 89,620। যোগফলটা হবে 89,620। এবার আমরা লেস করব। বলতো আমরা বিপরীত 3টা জিনিস লেস করি। প্রথমে ইনক্রিজ অফ কারেন্ট লায়াবিলিটি আমরা অ্যাড করি, তাহলে ডিক্রিজ অফ কারেন্ট লায়াবিলিটি আমরা লেস করব। তোমরা দেখো আমাদের অ্যাকাউন্টস পেয়েবলটা কিন্তু ডিক্রিজ করেছিল, দেখছো? 40,000 থেকে 35,730। তাহলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবলটা ডিক্রিজ করেছিল। দেখো তো কত টাকা ডিক্রিজ করেছে। স্যার 4,270। 4,270। তাহলে আমরা লিখে দিলাম লেস ডিক্রিজ অফ অ্যাকাউন্টস পেয়েবল। কত টাকা যেন বললাম? 4,270। 4,270। আমাদের আর কোনো কারেন্ট লায়াবিলিটি নেই। তাহলে তোমরা দেখো আমরা ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেটটা যোগ করেছিলাম, তাহলে এবার ইনক্রিজ অফ কারেন্ট অ্যাসেটটা আমরা লেস করব। দেখো আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলটা ডিক্রিজ করেছিল, কিন্তু ইনভেন্টরিটা ইনক্রিজ করেছে। তাহলে আমরা ইনভেন্টরিটা লিখবো। দেখো তো কত টাকা ইনক্রিজ করেছে। ইনক্রিজ অফ ইনভেন্টরি স্যার 11,450 টাকা। তাহলে ইনক্রিজ অফ ইনভেন্টরি $11,450। আমাদের আর কোনো কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করেনি। এবার আমাদের দরকার হচ্ছে প্রফিট অন সেল অফ অ্যাসেট। আমাদের 5 নম্বর সমন্বয়ে একমাত্র সম্পদ সম্পর্কে, বিক্রয় সম্পর্কে একটা কথা বলেছে, সেখানে আমরা লস পেয়েছি। কিন্তু আমাদের আর বাকি যে সমন্বয় আছে কোনোটার মধ্যেই আমাদের কোনো সম্পত্তি সেলের কথা বলেনি যেখানে আমাদের লাভ অথবা লস হতে পারে। আমরা ল্যান্ড বিক্রি করেছি, তাও আবার বুক ভ্যালুতে, তার মানে গায়ে যে দাম লেখা সে দামে আমরা সেল করেছি। সো ল্যান্ড বিক্রি করতে গিয়ে কোনো লাভ অথবা লস কিছুই হয়নি। তার মানে আমাদের কোনো প্রফিট অন সেল অফ অ্যাসেট এই অঙ্কে নাই। তার মানে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিজে আর কোনো কাহিনী বসবে না।
দেখো কতগুলো সমন্বয় ছিল, আরো কত আইটেম ছিল আমি কিন্তু পড়ি নাই। আমাদের যা যা লাগবে আমি যে বিবরণীতে তোমাদেরকে যেটা লিখে দিয়েছিলাম সেই আইটেমগুলো খুঁজে খুঁজে নিয়ে আমরা খালি এখানে লিখেছি, আর এইগুলো খুঁজে খুঁজেই আমরা লিখবো। তাহলে আমাদের সম্পূর্ণ অঙ্কটা পড়তে হবে না, তাহলে অনেক অল্প সময়ের মধ্যে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে দেখো আমাদের টোটাল যোগফলটা এখন কত হয়? 15,000 15,720। 15,720। আর এই টাকাটা আমরা এখান থেকে লেস করে দেই। এটা লেস করে দিলে আমাদের এবার অ্যামাউন্টটা চলে আসবে কত? 73,900। 73,900। ঠিক বললো তো? জি স্যার। তাহলে এইটাকে আমরা বলবো ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আমাদের ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটা দেখো কত অল্প সময়ের মধ্যে বের হয়ে গেল। আমাদের ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটা বের করাটা কি তোমরা সবাই বুঝছো? জি জি স্যার। স্যার। মাসুদ, এই অঙ্কের ক্যাশ ফ্লোটা এটা নিচে আমি আগামী কালকে করে দিব না, বুঝছো? আমি ওই মিটিংটাতে জয়েন ইনশাআল্লাহ। করি। হ্যাঁ, আমি মিটিংটাতে জয়েন করি। আমি ক্যাশ ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটিস এর খালি অপারেটিংটা করলাম। আমি এই ক্যাশ ফ্লোটা আগামী কাল যখন তোমাদেরকে লিংক দেব, আগে সবার আগে এটা কমপ্লিট করে তারপর আমি পার্ট সি এর আরো একটা অঙ্ক করাবো। এখনই আমি তোমাদেরকে পার্ট সি এর অঙ্কগুলো করতে দিব না, আমি 2টা 3টা অঙ্ক তোমাদেরকে হাতে হাতে করাই পর পর দেখবা, এরপরে তোমরা আরাম পেয়ে যাবে। তোমরা নিজেরা আমার কাছে চাই নিবা এবং যতগুলো ইউনিট আমি দিতে চাই তোমরা নিয়ে করে ফেলতে পারবে, আমি জানি। আমাকে আর একটা ক্লাসে 2টা অঙ্ক করতে দাও, তারপরে তোমরা করো। আজকে এই পর্যন্তই। আমি তাহলে ওই মিটিং এ জয়েন করি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। জি স্যার।